আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভ সন্ধ্যা। আমি বসে বসে তন্ময় হয়ে আরজু ভাইয়ের বক্তব্য শুনছিলাম। উনি অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলেছেন। এটা একটা ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে, আসলে লেখকদেরকে লিখতে দিলেই ভালো লাগে। লেখকরা আসলে অধিকাংশ লেখকরাই ভালো কথক হন না। তো এই জায়গায় ধরে এনে বসিয়ে দিয়ে কথা শোনানোর চাইতে আমাকে কিছু লিখতে দিলে আমার জন্য সহজ হতো বিষয়টা। তো যাই হোক, আমি ঐতিহ্যকে ধন্যবাদ জানাই এত চমৎকার একটি আয়োজন করবার জন্য। আজকের এই আনুষ্ঠানিক আয়োজনে ঐতিহ্যের সাথে আমার পথ চলার ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। ফেসবুকে আমি লিখেছিলাম সেই সময়। ঐতিহ্য থেকে আমার প্রথম বই ঐতিহ্য বের করে, সেটা হচ্ছে একটি শোক সংবাদ, গল্পের বই। তো এই বইটা বের করার পেছনে আমার একটা সুখের স্মৃতি আছে। তো যখন এই বইটার পাণ্ডুলিপি আমি লিখি, এটা মনে করেন এই বইটা বের হয়েছে 2017 সালে। এর আগে আমি 13, 14, 15, 16, 17 এই 4-5 বছর ধরে বিভিন্ন গল্প লিখছিলাম। বিভিন্ন লিটল ম্যাগাজিন এবং দৈনিক পত্রিকায় সেগুলো ছাপা হচ্ছিল। কিন্তু বই যে প্রকাশ করব তেমন কোনো দুঃসাহস দেখাতে পারছিলাম না। একে তো তখন আমি একেবারে গ্রামে বসবাস করি, কোনো প্রকাশকের সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই, এবং কোনো প্রকাশনীর কথা চিন্তা করলে ছোটোখাটো প্রকাশনীর নামগুলোই মাথায় আসে। ঐতিহ্য আমার বই করবে, এটা তখন আমার একেবারে কল্পনা, স্বপ্ন সব কিছুর বাইরে ছিল। আমি ভাবতেও পারতাম না, বা আমি তাদের কাছে যাব এই সাহসটাও আমার ছিল না। তো একজন কবি আছেন, কবি শিমুল সালাউদ্দিন, সম্ভবত তারও প্রথম বই ঐতিহ্য করেছে। তো শিমুল ভাইয়ের সাথে আমার নানান সূত্রে ওনার সাথে আমার ভালো ঘনিষ্ঠতা আছে, সেটাও লেখার সূত্রেই মূলত। এই বইয়ের যে নাম গল্প একটি শোক সংবাদ, এই নাম গল্পটাই পরস্পর নামে একটা ওয়েবজিন আছে, অনলাইন সাহিত্য পত্রিকা, সেখানে ছাপা হয়েছিল। তো সেই গল্প, ওই পত্রিকা থেকেই শিমুল ভাই গল্পটা পড়েছিলেন এবং সেখানে একটা কমেন্ট করেছিলেন যে এই লেখকের লেখা প্রথমেই পড়লাম, খুব ভালো লাগলো, লেখকের সাথে দেখা হলে জড়িয়ে ধরবো, এরকম একটা কমেন্ট ছিল। তো ওই জায়গা থেকেই তার সাথে আমার পরিচয়। তো 2017 সালের জানুয়ারি মাসে একদিন শিমুল ভাইকে মেসেঞ্জারে নক দিলাম যে আমার তো কিছু গল্প জমেছে, বই করতে ইচ্ছা করে। তো শিমুল ভাই ওই সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিনোদন সাংবাদিক এবং সাহিত্য জগতের ভালো প্রভাবশালী মানুষ, অনেকের সঙ্গে যোগাযোগ আছে উনি, এবং উনি খুব প্রাণোচ্ছল মানুষ, প্রাণ ও প্রাচুর্যে ভরপুর। তো উনি আমাকে বললেন যে আরে মিয়া, আপনি বই করবেন, আমাকে বলবেন না, আপনার বই প্রকাশের দায়িত্ব আমি নিচ্ছি। এই বলে উনি ফেসবুকে একটা পোস্ট করলেন, বেশ কয়েকজন প্রকাশককে ট্যাগ করে, প্রথমা, এরপরে পাঠক সমাবেশ, ঐতিহ্য সহ আরো বেশ কয়েকটা। তিনি পোস্টে লিখলেন যে সাব্বির জাদিদ ভালো গল্প লেখেন, তার গল্প পড়ে আমি মুগ্ধ হয়েছি। তো তার প্রথম বইয়ের পাণ্ডুলিপির জন্য, প্রথম বইয়ের জন্য একজন প্রকাশক দরকার, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই টাইপের। তো আমি তখনও বিশ্বাস করছি না, কারণ এমন কথা তো কত মানুষই বলে, কত মানুষই এমন পোস্ট দেয় যে আমার অমুকের একটা বই করলে পারে আপনারা ভালো হবে, বা যে এটাই হোক, যাই হোক। তো আমি খুব বেশি আনন্দ পাইনি ওনার ওই পোস্ট দেখে। কিন্তু ঘটনাক্রমে পরদিন ঐতিহ্যের স্বত্বাধিকারী আরিফুর রহমান নাইম ভাই, তখনও ওনার ফ্রেন্ড লিস্টে আমি ঢুকবো এই সাহস আমার নেই, উনি আমার ফ্রেন্ড লিস্টের বাইরে ছিলেন। আমি কখনো তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। তো পরদিন উনি আমাকে নক করলেন মেসেঞ্জারে, বললেন যে আমরা আপনার বইটা প্রকাশ করতে আগ্রহী, আপনি পাণ্ডুলিপি পাঠাতে পারেন, এই বলে উনি ঐতিহ্যের মেইল দিলেন। তো তখন জানুয়ারি মাস, পরের মাসে বইমেলা। তো নাইম ভাইয়ের নক পেয়ে আমার মোটামুটি ঘুমটুম চলে গেল, আমি থরথর করে কাঁপছি। আমি গ্রামে বসবাস করি তখন একেবারে, এবং ঐতিহ্য আমার কাছে বিশাল এক পর্বত শৃঙ্গের মতো, এভারেস্ট। কিন্তু তারপরে মনে হচ্ছে বই কি করবে, ঐতিহ্য আমার বই করবে। 1 মাস সময় আছে, সামনে ফেব্রুয়ারি। উনি বলছেন যে ফেব্রুয়ারি মাসে বইটা বের হবে। আমার বিশ্বাস হয় না।
অনেক লেখকের নানান রকম তিক্ত অভিজ্ঞতা, এগুলো আমি ফেসবুকে দেখেছি। বলে যে পাণ্ডুলিপি নিয়েছে, ছাপে না, এই মেলার শেষ দিন হয়তো 27 তারিখে বের করবে, এরকম নানান রকম দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা আমার মনের মধ্যে ছিল। কিন্তু তারপরেও আনন্দে আনন্দে পাণ্ডুলিপি পাঠালাম। দুই একদিন পর পরই নাইম ভাইকে জ্বালাতন করি, নক দিই, কি অবস্থা। উনি খুব বেশি কথা বলেন না এবং বলেন যে আপনার বইটা হবে, আপনি মোটামুটি নিশ্চিত থাকেন। তারপরেও আমার কেন জানি বিশ্বাস হয় না। এবং তারপরে এক পর্যায়ে যখন বিশ্বাস হলো, আমি ভাবলাম বইটা হয়তো ফেব্রুয়ারির 24-25 তারিখের দিকে আসবে, কারণ সময় তো নেই। কিন্তু ঘটনাক্রমে ফেব্রুয়ারির সম্ভবত 7 তারিখে কাজল ভাই, ঐতিহ্যের ওনার পদ ম্যানেজার নাকি, কাজল ভাই আমাকে ফোন করে বললেন যে আপনার বই তো বের হয়েছে, আপনার সৌজন্য কবি পাঠাবো, আপনার ঠিকানা দেন। আমি বলছি আমার বই বের হয়েছে, আমি বিশ্বাস করছি না, মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আমি পাণ্ডুলিপি দিলাম জানুয়ারি মাসে, আর বই বের হয়ে গেল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, এটা তো হতে পারে না, মানে এত দ্রুত কিভাবে সম্ভব। কিন্তু তারপরেও বইটা বের হলো। সেই একটি শোক সংবাদ, সেই বই। এবং আল্লাহর শুকরিয়া যে মেলাতে বইটা অনেক ভালোই সেল হয়েছিল, মানে আমি যতটা আশা করেছিলাম তার চাইতে বেশি, সম্ভবত 398 কপি ফেব্রুয়ারি মাসে, মানে বের হওয়ার দিন থেকে মেলার শেষ দিন পর্যন্ত বিক্রি হয়েছিল। তো এটা হচ্ছে ঐতিহ্যের সাথে আমার যোগাযোগের সূত্র, এবং তারপর থেকে আমি এখন পর্যন্ত ঐতিহ্যেই আছি। আমার মোট 12টা বই, 12টা বইয়ের 11টা বইয়ের প্রকাশক ঐতিহ্য। একটা বই যেটা একটু অন্য ধরনের, মানে সিরাত রসুলের জীবনমূলক একটি বই। এই বইটা আমি অন্য একটি প্রকাশনীতে দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে, তারপরেও নাইম ভাই একটু মন খারাপ করেছিলেন। যাই হোক, সেটা অন্য গল্প। তো এটা হচ্ছে আমি ঐতিহ্যের পরিবারের সাথে আমার সংযুক্ত হওয়ার গল্প। তো আমি ঐতিহ্যকে ধন্যবাদ এবং শুভকামনা জানাই। তারা টিকে থাকার জন্য এসেছে, সেই 2000 সাল থেকে তাদের পথ চলা শুরু, এবং প্রতিনিয়তই তারা আমাদেরকে নানান ধরনের চমক দেখিয়ে যাচ্ছেন। বই নিয়ে, পাঠক নিয়ে, লেখক নিয়ে নিত্য নতুন আয়োজন তারা করছেন, যেগুলো আমরা সচরাচর অন্য কোনো প্রতিষ্ঠানে আমরা খুব বেশি দেখি না, যেগুলো আপনারা সবাই স্বীকার করবেন। তো এই হলো আমার বিষয়। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার কাছে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, সেগুলো এখন করতে পারেন। ধন্যবাদ সাব্বির আলী, উনি ঐতিহ্যের ভূমিকা নিয়ে যে চমৎকার ভাবে কথা বললেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। আমরা এখন আড্ডা প্রথম প্রশ্নটি দিকে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি করছি, আমি মাহমুদুল হাসান। আমার প্রশ্ন সাব্বির ভাইয়ের কাছে, আপনার সিরাজ নিয়ে কোনো কাজ করেছি? সিরাত নিয়ে তো কাজ করার ইচ্ছা, স্বপ্ন অনেক দিন ধরে আছে, কিন্তু সাহস করতে পারছি না। হয়তো করব। লিখলে তো আমি আসলে উপন্যাসই লিখব, যেহেতু সিরাত নিয়ে অনেক আছে, অনেকেই পড়ছে। আমি আমার মতো করে লিখতে চাই, তবে সেখানে যেন কোনো ধরনের বিকৃতি, কোনো ধরনের অসঙ্গতি অথবা পাঠককে হার্ট করে বা কোনো ধরনের বিতর্ক যেন না হয়, এই বিষয়ে আমি সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করব। এই জন্যই মূলত আমি এখনো এই কাজটিতে হাত দিতে পারিনি। তবে আমার স্বপ্ন আছে, আল্লাহ যদি তৌফিক দেয়, আমার হায়াতে যদি সে পর্যন্ত থাকে, তাহলে আমি ইনশাআল্লাহ লেখার চেষ্টা করব। আমরাও আশা করব সে বিষয়ে আপনি হয়তো লিখবেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন। আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আহাদ। আপনার একটা গল্পের প্রধান চরিত্র ছিল ফয়সাল। দুর্দান্ত একটি চরিত্র, চমৎকার একটি বই। বইটির নাম ছিল ভাঙনের। গল্পের নামকরণটা ছিল খুবই সুন্দর। তো এই নামকরণটি কি আপনি গল্প লেখার আগে লিখেছিলেন, নাকি লেখা শেষ করে নামকরণ করেছেন? হ্যাঁ, লেখা শেষ করার পরেই মূলত এই ধরনের নাম মাথায় ছিল, অনেকগুলো নাম ছিল। যেমন একটা নাম ছিল পতনের শব্দ, কয়েকটা নাম ছিল, তার মধ্যে এই নামটা লেখা শেষ করার পরে আমি চূড়ান্ত করি। ছোটবেলা তো ইসলামিক মাদ্রাসার লাইনে পড়াশোনা, এখান থেকে কথা সাহিত্যিক হয়ে ওঠা, তো জার্নিটা কিরকম ছিল? নিশ্চয়ই এত বোঝা কিংবা সমাজ ব্যবস্থা আমাদের যেভাবে, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে।
হ্যাঁ, এই প্রশ্ন আসবে, এটা খুবই স্বাভাবিক, আমি জানি। তো অভিজ্ঞতা মিশ্র আর কি, ভালো এবং মন্দ দুটোই ছিল, তবে মন্দের পাল্লাটা একটু ভারী আর কি। তো আমি যখন মাদ্রাসায় পড়েছি সেই 2008, 9, 10, 11, 12, আমি দাওরা শেষ করেছি 2014 সালে। তো এখনকার অবস্থা আমি খুব বেশি জানি না, তবে হয়তো অনেকটাই পরিবর্তন হয়েছে। তবে আমাদের সময় সাধারণত কওমি মাদ্রাসাতে বাংলা বই, আউট বই আর কি, গল্প, উপন্যাস, পত্র পত্রিকা, ম্যাগাজিন, এগুলোর উপরে একটু নিষেধাজ্ঞা ছিল, একটু না, বেশ মোটামুটি ভালোই ছিল। তো আমার অনেক পত্রিকা হুজুররা কেড়ে নিয়েছে। এমনও হয়েছে, দেখা যাচ্ছে আসরের পরে কোনো ক্লাস নেই, কোনো পড়াশোনা নেই, ছাত্ররা বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, আর আমি রুমের এক কোনায় বসে একটা বই পড়ছি। তো হুজুর এসে আমার বইটা নিয়ে গেলাম। মানে গল্প করছে এটা কোনো সমস্যা না, আমি কেন বই পড়ছি, মানে বই না পড়ে আমি গল্প করলে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু বই কেন পড়ছি এটা হচ্ছে সমস্যা। তো এই ধরনের নানান রকম তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে জীবন। আবার সুখের অনুভূতিও আছে, যেমন 2009 সালের দিকের কথা আমি বলছি। তখন আমি পল্লবীতে একটি মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছি। তো কওমি রিলেটেড একটা পত্রিকা আছে মাসিক রহমত, ওই সময় ছিল, এখন হয়তো বের হয় না। তো একদিন ঈশার পরে, মাদ্রাসাগুলো তো আবাসিক, রাতে ওখানেই থাকতে হয়, দিনে ক্লাস একই জায়গায়। তো আমি ঈশার পরে পড়ার ছলে আমি ওই ম্যাগাজিনটা, মানে কিতাবের ফাঁকে রেখে ওই ম্যাগাজিনটা পড়ছি। এবং ওই সময়ে যিনি দায়িত্বশীল হুজুর ছিলেন, মানে হুজুরদের পালা ভাগ করা থাকতো, মানে হুজুররা এক একজন এক এক দিন মানে প্রত্যেক রুমে রুমে ঘুরতেন, মানে ছাত্ররা কে কি পড়ছে, ঘুমাচ্ছে নাকি আড্ডা দিচ্ছে, এগুলো দেখতেন। এটাকে বলে নেগরান, মানে তত্ত্বাবধান করা আর কি। তো আমি খুব মগ্ন হয়ে ম্যাগাজিন পড়ছি কিতাবের ফাঁকে লুকিয়ে, হঠাৎ মাথা তুলে দেখি সামনে এক হুজুর দাঁড়িয়ে আছে। আমার তো কম্পন শুরু হয়ে গেল। পরে হুজুর কোনো কথা না বলে ম্যাগাজিনটা তুলে নিলেন, নিয়ে কতক্ষণ পৃষ্ঠা উল্টে আবার ফেরত দিয়ে চলে গেলেন। আমি তো পুরো তবদা খেয়ে গেলাম, এমন ঘটনা আর কখনো আগে ঘটেনি। মানে মাসিক রহমত কিতাব না পড়ে কিতাবের ভেতরে লুকিয়ে রেখে পড়ছি, আবার সেটা ধরা পড়ে গেলাম, হুজুর সেটা নিলও না, শাস্তিও দিল না, উল্টা আমাকে আবার ফেরত দিয়ে গেল। সারপ্রাইজড হলাম আর কি। পরবর্তীতে সেই হুজুরের সাথে এখন আমার খুব ভালো সম্পর্ক। উনি একটু অন্য ধরনের হুজুর, মানে আমাদের মতো আর কি, একটু লাইন চুতো আর কি। তো উনি এই ধরনের জিনিস, মানে এই ধরনের ছাত্রদেরকে বা যারা একটু পড়াশোনার বাইরেও আলাদা সমাজ, রাজনীতি, চিন্তা, সাহিত্য এগুলো নিয়ে ভাবে, তাদেরকে উনি একটু প্রশ্রয় দেন। তো আপনার হাতে আমার যে বইটা আছে, ভাঙনের দিন, ওই বইটা আমি ওই হুজুরকে উৎসর্গ করেছি। আপনি উৎসর্গ পাতাটা একটু দেখতে পারেন। ধন্যবাদ ভাইয়া। গ্রামের বাড়ি কুষ্টিয়া, কুষ্টিয়ার একজন বিখ্যাত ব্যক্তি লালন স্যার। তুমি লালন স্যারকে নিয়ে কখনো কাজ করার ইচ্ছা? লালনকে নিয়ে আসলে কাজ তো সুনীল গঙ্গোপাধ্যায় করেছেন, মনের মানুষ। এমনি ওনার প্রতি আমার দুর্বলতা আছে, ওনার বিভিন্ন ধরনের দার্শনিক চিন্তা ভাবনা। তবে আমি আসলে যে জায়গায় আছি, লালনকে নিয়ে উপন্যাস লিখলে আমার একটু বিপদ হতে পারে। মানিককে নিয়ে লিখেছি, এটার মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে আমি বলবো এটা মানে খারাপের চাইতে ভালোর প্রতিক্রিয়াটাই বেশি। মানিক উপন্যাস, এটা মানে অধিকাংশ পাঠকই, মাদ্রাসার ছেলেরাও, মাদ্রাসার অনেক হুজুররাও এটাকে অত্যন্ত প্রশংসার সঙ্গে নিয়েছেন এবং তারা পড়েছেন, প্রশংসা করেছেন এবং বলেছেন তাদের ভালো লেগেছে। তো এখন পর্যন্ত লালনকে নিয়ে আমার আসলে লেখার কোনো পরিকল্পনা নেই, যেহেতু তাকে নিয়ে একটি ভালো কাজ সুনীল গঙ্গোপাধ্যায় করেছেন এবং তাকে নিয়ে সেই উপন্যাস থেকে সিনেমাও আছে। এজন্য আমার আপাতত কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই। দুটো চমৎকার প্রশ্ন আমরা পেয়েছি। প্রথম প্রশ্নটা খুবই একটা ভাইটাল প্রশ্ন, যে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে সাহিত্য চর্চা অথবা সাহিত্যের পাশাপাশি অন্য কিছু করতে চায়, যেটা আসলে মাদ্রাসা কেন্দ্রিক জীবনের সাথে কিছুটা হলেও সাংঘর্ষিক, সেই জায়গা থেকে সাব্বির জিহাদি কিভাবে লেখক হয়ে উঠলে সেই প্রতিবন্ধকতাগুলো যে উনি কিছুটা
হলো তুলে ধরলেন যে কিভাবে উনি আরেকটি বইয়ের পিছনে আরেকটি বই ঢুকিয়ে পড়তেন, এইভাবে উনি আসলে লেখক হয়েছেন। এটা চমৎকার প্রশ্ন ছিল। আমরা এখন আরেকটি প্রশ্ন দিকে এগোবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনার লেখা দেখি বিভিন্ন রকম লেখা থাকে, সমকালীন বিষয় নিয়ে লেখালেখি করে, বিভিন্ন বিষয় থেকে উপন্যাস, গল্প ভিতরে তুলে ধরেন। এমন একটা বই আপনি লিখছিলেন সম্ভবত 2021 সালে, বইটার নাম ছিল বাংলাদেশ এন্টারপ্রাইজ। ওই সময় বইটাও কোনো কারণে নিষিদ্ধ হয়েছিল এবং এটা নিয়ে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, ওই প্রতিবন্ধকতা হয়তো আপনার আসছিল। ওইটা কেমন ভাবে প্রতিহত করছিলেন এবং ওই সময় প্রতিক্রিয়াটা একটু বলে দেবেন। সেই গল্প কি বলা যাবে? এখন বলা যাবে না। আমার একটি বই আছে বাংলাদেশ এন্টারপ্রাইজ, এটা 2021 সালে বের হয়। তো ওই বইটার মধ্যে একটা গল্প ছিল, গল্পটার নাম হচ্ছে আব্বু তুমি কান্না করতেছো যে। এটা কক্সবাজারের একটি ঘটনা থেকে প্রভাবিত হয়ে লেখা। মূলত র্যাবের যে অন্যায্য ক্রসফায়ার তো সবই অন্যায্য, আবার একটি কেন, তো র্যাবের আসলে ভুল মানুষকে ক্রসফায়ার দেওয়ার বিষয় নিয়ে গল্পটা লিখেছিলাম এবং সেই গল্পটা এই বইয়ের মধ্যে ছিল। তো কোনো কারণে ওই সময়ের সরকারের হয়তোবা কোনো একটি এজেন্সির দৃষ্টি আকর্ষণ করে বা দৃষ্টিতে পড়ে গল্পটা। এরপরে তারা প্রকাশককে চাপ দেয় যে এই বই বাজারে রাখা যাবে না, আপনি রাখতে পারেন, যদি এই গল্পটা বাদ দিয়ে ছাপতে পারেন তাহলে রাখতে পারেন, না হলে এই বই রাখা যাবে না। আমি তখনও গ্রামে। নাইম ভাই ফোন করে আমাকে বললেন, নাইম ভাই মানে প্রকাশক ঐতিহ্যের। আমি তাকে সবসময় প্রাণবন্ত, উচ্ছল, হাসি খুশি, নির্ভার মানুষ হিসেবেই দেখেছি, যতবার দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু ওই একবারই আমি তাকে খুব ভয়ঙ্কর রকমের বিমর্ষ এবং এটাকে কি বলা যায়, খুব চাপের মধ্যে আছেন এই ধরনের একটা তার কথার মধ্যে আমি একটা ভাব পেয়েছিলাম। তো উনি আমাকে এটা বললেন যে এখন কি করব, আপনার এই বইটা তো আসলে এইভাবে রাখা যাবে না, যদি আপনি চান তাহলে আমরা এই গল্পটা বাদ দিয়ে আমরা ছাপি, আর না হলে আসলে আপনার বই আমরা ছাপতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত, এভাবে বললেন। তো আমার খারাপও লাগলো আবার আনন্দ হলো কারণ হচ্ছে যে আমার একটি গল্প যদি সরকারের একটা কোণা, একটা খুঁটিও নড়াতে পারে, সেটা তো একটা প্রাপ্তিরই ব্যাপার। তো এই জন্য আমি আনন্দ পেয়েছিলাম এবং নাইম ভাইকে বলেছিলাম যে আমি এই গল্পটা বাদ দিয়ে বই প্রকাশ করব না, এই বই এভাবেই পড়ে থাক, যখন সুদিন আসবে, যদি কিয়ামত পর্যন্ত না আসে আমি বই করব না, আর যদি আসে তাহলে তখন আমরা এইভাবেই, যেভাবে পাণ্ডুলিপি আমি সাজিয়েছি সেভাবেই আমি করব, তাছাড়া করব না, কোনো ধরনের আপোষ আমি করব না। তো সেভাবেই ছিল। যতগুলো কপি ছাপা হয়েছিল উপর মহলের চাপে সবগুলো কপি পুড়িয়ে ফেলা হয়েছিল। এরপরে গত বছর মানে 2024 সালের 16ই আগস্ট বইটা আবার নতুন করে বাজারে এসেছে। নিয়েছেন এটি আসলে একজন লেখকের জন্য স্ট্যান্ডই নেওয়া দরকার। তবে একজন লেখক তার উত্তাল সময়টাকে যদি ধরতে পারে, সেখানে তো লেখকের আসলে সার্থকতা। আমরা যে কোনো বই নিয়ে তর্ক বিতর্ককে আসলে স্বাগত জানাই। আমরা আরেকটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাফিজ তামিম। আপনি যদি দেখেন, আমি ছোটবেলা থেকে পড়ি, আমি যখন ঢাকায় পড়ি তখন আপনার একটা প্রশ্ন করছি। আপনি তো এখনো ছোট, আপনার ছোটবেলা কোনটা? হ্যাঁ, আমি এখন আমার হয়ে গেছে এখন বইটা। ও বাবা, বিশাল ব্যাপার। ঢাকায় প্রথম লেখাটা বই হচ্ছে জীবন গড়ি, এইখানে সাহিত্য পত্রিকা যেটা বের হয়েছিল, তখন থেকে আপনার কিছু, তারপর থেকে আপনার আলহামদুলিল্লাহ বই বাদ দিয়ে সবগুলো পড়েছে। আমাদের থেকে একাধিক বই করা হয়েছে, দুইটা, একটা হচ্ছে পিতামহ আর দুইটা যুদ্ধহীন লিখিত। তো আমি যেটা বলতে চাই, আপনার ওখানে সবগুলি রঙিত সুন্দর এবং আলহামদুলিল্লাহ সবার ভালো লাগে।
যে বইগুলো হচ্ছে জীবন ভিত্তিক উপন্যাস, এগুলো মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, এগুলো উপন্যাসের সাথে পাওয়া যায় এবং ইতিহাসের সাথে পাওয়া যায়। তো এই ধরনের বই সামনে আরো লেখবেন কিনা, এবং লেখার জন্য আমাদেরকে মানে আমরা চাই এই ধরনের বই সামনে লেখেন আরো বড় বড় যারা বাংলা সাহিত্যের বিখ্যাত, বাংলা সাহিত্য ছাড়াও যারা আমাদের প্রেরণা দেয় তাদের বইগুলো আপনি লিখতেছেন কিনা বলে বলেন। আপনাদের এই চাওয়াগুলো আমাকে বিপদে ফেলেছে কারণ হচ্ছে মানে এই ধরনের মানে পিতামহ এবং গোত্রহীন লেখার পরে আমার এই ধরনের বা এই ঘরানার বাইরের অন্য বইয়ের বিক্রি কমে গেছে, মানে বিক্রি কম হয় তুলনামূলক, মানে পাঠক শুধু ওইগুলোই চায়। কিন্তু আমি আসলে এক ধরনের লেখা, মানে আমি যদি শুধু মানুষের জীবন নিয়ে উপন্যাস লিখি, আমারও তো নিজের আমার চারপাশের আমার সময়ের কিছু কথা বলার আছে, সেগুলো আমি আর বলার সাহস পাই না, বা লিখতে গেলেই মনে হয় এই বইটা খুব বেশি চলবে না। ঠিক আছে, এখন আমার হাতে এমন অনেক লিস্ট আছে যাদেরকে নিয়ে আমি লিখতে পারি, সেগুলো আমি এখন আসলে বলতে চাই না। তবে এগুলোও লিখবো অবশ্যই, বিভিন্ন বড় বড় মনীষী ব্যক্তিদেরকে নিয়ে লিখবো, বিভিন্ন সময় পিরিয়ড নিয়ে লিখবো, পাশাপাশি আমার নিজের সময় আমার নিজের যে গল্পগুলো আছে সেগুলো নিয়ে লিখবো, সবকিছুই আমি লিখতে চাই। বই এখন পর্যন্ত প্রকাশ হয়েছে এই 12টার মধ্যে আমি মনে করি সর্বাধিক বিক্রিত বলবো না, সর্বাধিক পঠিত বই আপনার পিতামহ, এটা আমরা সুনিশ্চিত ভাবে বলতে পারি। তো এই পিতামহ বই নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বেশিরভাগই পাঠক আপনার এই বইটা নিয়ে প্রশংসা করেছেন। এই বইটা নিয়ে আপনার আলাদা কোনো অনুভূতি, আলাদা স্মৃতি, বইটা লেখার জার্নি নিয়ে একটু জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মোসলে ভাই। প্রথম প্রশ্ন তো আপনি ভালো বুঝবেন, মানে অনুভূতির কথা বললেন, কারণ আমি তো আমার এখনো যে বই বের হয় এই বই নিয়ে তো আপনাকে অনেক মেসেজ দিই, অনেক জ্বালায়, অনেক ফোন করি। মানে নতুন যে বইটা বের হলো দুই পৃথিবীর সূর্য, এটা ভাই কবে যাচ্ছে প্রচ্ছদ, প্রুফ রিডিং হলো কিনা, কবে আমাকে পাঠাবেন, ঠিক আছে, কততম প্রুফ চলছে, কত পৃষ্ঠা হলো, দাম কত রাখবেন, এগুলো জিজ্ঞেস করি না? তো এইগুলো কিসের থেকে আসে? মানে এখনো উত্তেজনা প্রায় ওরকমই আছে, অতটা হয়তো নেই কিন্তু আছে, আর না থাকলে তো আসলে এত দীর্ঘ পরিশ্রম করা যায় না। মানে ওই উত্তেজনাটাই মূলত লেখার জন্য টেবিলে বসাতে বাধ্য করে লেখককে। তো উত্তেজনা আছে, প্রথম উত্তেজনার মতো অতটা নেই, তবে আছে। আর দ্বিতীয় প্রশ্ন, পিতামহ যখন আমি লিখি তখন আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তো এটা নিয়ে প্রথমত আমার লেখার যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে মানে শুধুমাত্র আব্রাহার যে হস্তি বাহিনী নিয়ে কাবাঘর আক্রমণ, ওই সময়টাকে তুলে আনা, মানে আব্রাহা ভার্সেস আব্দুল মুত্তালিব, দুই চরিত্রের যে একটা সম্মিলন, শুধু ওই সময়টা, ওইটা নিয়ে আমি লিখতে চেয়েছিলাম। তখন আসলে এত বড় বড় উপন্যাস লিখতে পারবো বা হবে বা এরকম কোনো দুঃসাহস বা কোনো পরিকল্পনা কিছু ছিল না, শুধু ওইটা নিয়ে আমি লিখতে চেয়েছিলাম। কিন্তু যখন পড়া শুরু করলাম ওটার জন্য, আব্দুল মুত্তালিবের জীবন যখন পড়া শুরু করলাম, তখন দেখলাম ওনার গোটা জীবনটাই খুব আকর্ষণীয়। মানে ওই কাবা ঘরে আব্রাহার আক্রমণ এবং আবাবিল পাখি দ্বারা তাদেরকে বিতাড়িত করা বা মেরে ফেলা, এই ঘটনার মতোই উত্তেজনাময় আব্দুল মুত্তালিবের পুরা জীবনটাই। তখন মনে হলো এনার পুরা জীবনটা নিয়ে আমি লিখি, এবং তারপরে এটা লিখলাম। একটু লিখি, একটু পড়ি, একটু লিখি। শুরুতে মনে হলো 160 পৃষ্ঠার বই হবে, তারপরে পড়তে পড়তে দেখি অজানা দোয়ার সব খুলে যাচ্ছে, নতুন নতুন মনে হলো সব উপন্যাসের মধ্যে আনা দরকার। তারপরে আস্তে আস্তে এই যে 528 পৃষ্ঠার বই হয়ে গেল। আমরা জানলাম পিতামহ লেখার নেপথ্যের এইগুলো। তো আমাদের এই আড্ডাটা চলবে মাগরিবের আজান পর্যন্ত। আমরা চাচ্ছি মাগরিবের আজানের ঠিক আগে আগে এটা শেষ করতে। আমরা এখন আরেকটি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। এর আগেও কোনো বই পড়া হয় না, আমি আপনাকে এটা করছি, আমি বুঝতে পারি যে এটাতে কোশ্চেনের একটা সিস্টেম করবো। আমি দেখে অনেক আনন্দিত হয়েছে, আমি চাই যে এরকম আরো হোক। রাইটাররা নিজেই সামনে আসে, যারা পাঠক কিন্তু আছে তারাও চেষ্টা করে
ওই ব্যক্তিগুলো প্রকাশ করুক। এবং আমি আপনার থেকে জানতে চাচ্ছি, আমি একটা প্রতিযোগিতার কোনো বই পড়ি নাই, আমাকে সাজেস্ট করলে গান কোন বইটা আমি পড়বো? এটা আসলে বিপজ্জনক প্রশ্ন। এটা এর উত্তর আসলে দেওয়া খুবই কঠিন। তবে কেউ যখন বলে যে আমি আপনার একটা বই পড়তে চাই, আপনি কোনটা সাজেস্ট করবেন, সেক্ষেত্রে আমি আমার ছোট কোনো বইয়ের কথা বলি। কারণ সবার লেখার ধরন সবার পছন্দ হয় না। হয়তো আপনি বাইরে থেকে শুনলেন খুব ভালো লেখে এটা সেটা, কিন্তু পড়তে গিয়ে দেখলেন যে আপনার যে পাঠ রুচি বা আপনি যে ধরনের লেখা পছন্দ করেন লেখক সেরকম না, আপনার হয়তো ভালো লাগছে না। তো পিতামহ বইয়ের গায়ের দাম 950 টাকা। এখন ধরেন কোনো প্রথম পাঠককে আমি বললাম আপনি পিতামহ পড়েন, এখন সেই বেচারা 700 টাকা দিয়ে বই কিনলো, কিনে 30 পৃষ্ঠা পড়ার পরে মনে হচ্ছে যে আর ভাল লাগছে না, তখন তো সেই লেখককে খুন করতে চাইবে, আমার এতগুলো টাকা চলে গেল। তো আমার মনে হয় আপনি আমার এই ফেব্রুয়ারিতে যে বইটা বের হয়েছে একটি গোলাপের জন্য, গল্পের বই, যদি আপনি গল্প পড়তে পছন্দ করেন এই বইটা পড়তে পারেন। এখানে 10টি গল্প আছে, জুলাই আন্দোলনকে টাচ করে প্রত্যেকটা গল্পই লেখা, হয়তো আপনার ভালো লাগতে পারে। খুব চমৎকার প্র্যাকটিক্যাল জায়গা থেকে একটি উত্তর দিলেন সাবির জানি। আসলে বই তো মানে প্রয়োগ করতে গেলে পয়সা তো লাগবেই, পাঠকের ক্রয় ক্ষমতাকে সামনে রেখে যে চমৎকার প্রশ্নের উত্তর দিলেন তার জন্য সাবির ধন্যবাদ। এবং আমরা আজকের আড্ডার শেষ প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এই আজকের আড্ডার শেষ প্রশ্নটি করবে আমাদের আরেকজন কথা সাহিত্যিক আহমেদ সাব্বির। আমরা আহমেদ সাব্বিরকে অনুরোধ করছি প্রশ্ন করার জন্য। গল্প লেখার অনুভূতি আসলে খুবই তীব্রতর। মানে উপন্যাসটা একটি ব্যাপক জার্নি, অনেক বৃহৎ পরিসরে লিখতে হয়। এই জন্য উপন্যাস লিখতে গেলে উত্তেজনাটা অত বেশি থাকে না, হয়তো শেষ করার পরে একটা নির্ভার লাগে, মানে কাঁধ থেকে একটা বড় বোঝা নেমে গেল, একটা আনন্দ অন্যরকম। কিন্তু আমার গল্পের বেশিরভাগ শেষে একটু টুইস্ট ধরনের, একটু ধাক্কা টাইপের থাকে। তো এই জন্য আমি যতবার গল্প লিখি ততবার আমার আনন্দ হয়, মানে ওই একটা ধাক্কা খাওয়ার আনন্দ বা পাঠককে একটা ধাক্কা দিব, সেই ধাক্কা দেওয়ার আনন্দটা আমাকে মানে ভরপুর করে রাখে।